আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, মাত্র তিনটি শব্দ, কিন্তু এই তিনটি শব্দই যেন এখন ভারত বাংলাদেশ সীমান্ত রাজনীতির নতুন মন্ত্র হয়ে উঠছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহুদিন ধরেই বলছেন, প্রথমে শনাক্ত করো, ডিটেক্ট, তারপর তালিকা থেকে বাদ দাও মানে ডিলিট, এবং সব শেষে ফেরত পাঠাও, ডিপোর্ট করো। কিন্তু পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন সেই নীতিকে আরো এক ধাপ এগিয়ে নিতে চাইছেন। তার ঘোষণা, কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্য পুলিশ গ্রেফতার করবে, এরপর সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। প্রশ্ন হচ্ছে, এটা কি আইনি প্রক্রিয়ার কোনো অংশ, নাকি আদালত ও বিচারিক ধাপ এড়িয়ে শর্টকাট পথে, সংক্ষিপ্ত পথে সমস্যার সমাধান করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী? ঠিক এমন সময়ই কেন ভারত ঘোষণা করতে যাচ্ছে স্মার্ট বর্ডার প্রকল্প? কি আছে এই স্মার্ট বর্ডার প্রকল্পে? এটা কি যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে বা হচ্ছে বা হতে পারে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বা আনতে পারবে, নাকি আগুনে আরো বেশি পরিমাণে ঘি ঢালবে? আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলোরই আমরা উত্তর খুঁজব। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, এই যে ভারত সরকারের স্মার্ট বর্ডারের কথা বলছিলাম, যে এই স্মার্ট বর্ডার প্রকল্প, এটিকে বলা হচ্ছে হাই পাওয়ার্ড ডেমোগ্রাফি মিশন। খুব শিগগিরই এটি ঘোষণা করতে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। বলা হচ্ছে এই মিশন বিএসএফ এর কাজের পরিধি এবং শক্তি আরো বহুগুণে বাড়িয়ে দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভাষায় এই প্রকল্পের আওতায় আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। কি কি থাকবে এই নিরাপত্তা বলয়ে? এই নিরাপত্তা বলয়ে থাকবে ড্রোন, থাকবে রাডার সিস্টেম, থাকবে নজরদারি ক্যামেরা, নদীপথ নজরদারির ব্যবস্থা থাকবে, এমনকি আকাশপথ পর্যবেক্ষণের ব্যবস্থাও শক্তিশালী করা হবে। অর্থাৎ সীমান্তে প্রায় দুর্ভেদ্য দেয়াল গড়ে তোলা হবে, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। অমিত শাহ বলেছেন, সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাস, যে ডেমোগ্রাফির কথা বলা হচ্ছে, হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন, এই সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাস পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে। তার মানে কি, মানে বাংলাদেশ থেকে হোক বা পাকিস্তান থেকে হোক, মানে অনুপ্রবেশ করে ভারতে ওই এলাকার যে জনমিতিক যে পরিসংখ্যান, যে জনবিন্যাস, এটিকে বদলে দেওয়া হচ্ছে, এটি তাদের অভিযোগ। এবং এটিকে তারা ব্যর্থ করে দিতে চান এই নিরাপত্তা বলয় সৃষ্টির মাধ্যমে। মানে দিল্লি এখন শুধু সীমান্ত পাহারা দিতে চায় না, সীমান্ত ঘিরে জনসংখ্যাগত পরিবর্তন নিয়েও প্রকাশ্যে তারা তাদের উদ্বেগ প্রকাশ করছে। এবং এখানেই রাজনৈতিক বিতর্কের শুরু। কারণ বিজেপি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ভারতের বিভিন্ন রাজ্যে জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন করছে। মানে এরা এই পরিমাণে বেশি যাচ্ছে যে তাদের স্থানীয় জনসংখ্যার চেয়েও তারা প্রভাবশালী হয়ে উঠছে। অন্যদিকে সমালোচকরা বলছেন, এই ইস্যুটি অনেক সময় রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়। এখন আসি শুভেন্দু অধিকারীর বক্তব্যে। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেওয়া হবে, অর্থাৎ তার সরকার নেবে। তার বক্তব্য, যাদের সিএএ এর আওতায় আনা যাবে না তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। এরপর রাজ্য পুলিশ তাদের আটক করবে, পরে বিএসএফ এর হাতে তুলে দেবে এবং বিএসএফ বাংলাদেশে পুশব্যাক করে দেবে। এরকমই বিষয়টা। এখানেই প্রশ্ন উঠছে,
কারণ ভারতের প্রচলিত আইনি প্রক্রিয়া কিন্তু সাধারণত ভিন্ন। কোনো বিদেশি নাগরিককে অবৈধ প্রবেশের অভিযোগে আটক করা হলে প্রথমে তার বিরুদ্ধে মামলা করা হয়, তারপর তাকে আদালতে তোলা হয়, আদালতে তার বিচার হয়, এরপর আদালত যে সাজা দেন সেই সাজার ভিত্তিতে সাজা তাকে ভোগ করতে হয়। এরপর সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়। সবশেষে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের ব্যবস্থা করা হয়। অর্থাৎ পুরো প্রক্রিয়ার মধ্যে আদালত, প্রশাসন এবং কূটনৈতিক যোগাযোগ সবই থাকে। এই জন্যই সমালোচকরা প্রশ্ন তুলছেন, শুভেন্দু যে পদ্ধতির কথা বলছেন, মানে ওই যে ধরো মারো কাটো টাইপের, সেটি কি বাস্তবে সেই দীর্ঘ আইনি প্রক্রিয়ার বিকল্প হয়ে উঠতে যাচ্ছে, না তিনি বিকল্প কিছু তৈরি করতে চাচ্ছেন? এটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এটি নিয়ে জটিলতা দিন দিন বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া আরেকটি বিতর্কিত বিষয় কিন্তু আছে এখানে, সেটি হচ্ছে তথাকথিত পুশব্যাক। যদিও মানবাধিকার সংগঠনগুলো বহুদিন ধরেই অভিযোগ করে আসছে, শুধু আমাদের দেশে নয়, তাদের দেশের কাজ করে এমন মানবাধিকার সংগঠনগুলো কিন্তু বলে আসছে বহুদিন ধরে, সীমান্তে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেখানে সন্দেহভাজন ব্যক্তিদের আনুষ্ঠানিক বিচার ছাড়াই সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়, মানে বাংলাদেশ প্রান্তে ঠেলে দেওয়া হয়, পুশব্যাক করা হয়। সমস্যা হলো, যদি কোনো ব্যক্তিকে ভুলভাবে বাংলাদেশি মনে করা হয়, তখন যদি তিনি প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক হন, তাহলে কি হবে? যে তাকে যে পুশব্যাক করা হলো, এই যে ফলে যে জটিলতা তৈরি হবে, তার কি হবে? কারণ ভারতের বিভিন্ন রাজ্যে অতীতে এমন অভিযোগ কিন্তু উঠেছে। সেটা কি, যে বাংলা ভাষাভাষী বলেই, মানে বাংলায় কথা বলেন বলেই কিছু মানুষকে, বিশেষ করে একটি নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর মুসলমান, স্পষ্ট করে বললাম, এই কিছু মানুষকে বাংলাদেশি সন্দেহে ভারত আটক করেছিল, ভারতের সরকার বা প্রশাসন আটক করেছিল। পরে তদন্তে দেখা গেছে তাদের অনেকেই ভারতেরই নাগরিক। এই কারণেই মানবাধিকার কর্মীরা বারবার বলছেন, কোন ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। এখানে ভুলের সুযোগ খুব কম থাকা উচিত। এদিকে রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু দ্রুত বদলাচ্ছে। আমরা যদি খেয়াল করি, বাংলাদেশে তো বদলি হয়েছে, ইউনূস সরকার গেছে, বিএনপির সরকার এসেছে, পশ্চিমবঙ্গে মমতা মুখার্জির তৃণমূল সরকার গেছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার এসেছে। এই যে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর সীমান্ত এলাকায় আমরা কি দেখছি, কাঁটাতারের কাজ নতুন গতি পেয়েছে। যেসব এলাকায় দীর্ঘদিন জমি সংক্রান্ত জটিলতা ছিল, তারও ত্বরিত সমাধান হচ্ছে। বিএসএফ ও সীমান্ত অবকাঠামো শক্তিশালী করার কাজ শুরু করেছে। অন্যদিকে আমরা দেখলাম গণমাধ্যমে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার হিসেবে যিনি মনোনীত হয়েছেন, সেই মনোনীত প্রতিনিধি সাবেক মন্ত্রী ভারতের এবং প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে সেনাপ্রধান, ভারতীয় সেনাপ্রধানের একটি বৈঠক হয়েছে। মানে এটি আসলে এক ধরনের নতুন বলেই মনে হচ্ছে, কারণ এর আগে এমনটি শোনা যায়নি। হাই কমিশনার আসবেন, তার কূটনৈতিক যে নিয়মাচার আছে তার ভিত্তিতে আসবেন, দায়িত্ব পালন করবেন, আবার দায়িত্ব শেষ হলে চলে যাবেন। কিন্তু এবারই দেখা গেল যে সীমান্তে এইরকম উত্তেজনা, সীমান্ত নিয়ে যে সমস্ত কথা কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখে শোনা যাচ্ছে, তারই যেন কিছুটা ছিটে ফোটা আঁচ পাওয়া গেল এই বৈঠকের মধ্য দিয়ে। মানে বলা হচ্ছে যে এই বৈঠকটি এমনি হয়নি, সেনা প্রধানের কাছ থেকে প্রয়োজনীয় ব্রিফিং এবং প্রয়োজনীয় সমর্থন সহায়তার আশ্বাস নিয়ে দীনেশ ত্রিবেদী হয়তো বাংলাদেশে আসতে চলেছেন। যাই হোক, সেনা প্রধান এবং নতুন হাইকমিশনের মধ্যেকার আলোচনায় কি কি আলোচনা হয়েছে আমরা বলতে পারবো না, তবে আমরা এটুকু জেনেছি, সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং দুই দেশের সামরিক যোগাযোগ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, এমনটি জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো। অর্থাৎ
সীমান্ত প্রশ্নটি এখন কেবল আইন শৃঙ্খলার বিষয় নয় বা আইন শৃঙ্খলার বিষয়ের মধ্যে সীমিত থাকছে না, এটা এখন কূটনীতি, নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতির বড় ইস্যু হয়ে উঠেছে বা উঠছে। এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, একটু আগেই বললাম সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এই আইন, এটির কথা আপনারা আগেও শুনেছেন। এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা নির্দিষ্ট কিছু অমুসলিম সম্প্রদায়ের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মানুষ ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ পান বা পেয়ে থাকেন। কিন্তু মুসলমানরা থাকেন এই আইনের সিএএ, এই আইনের আওতার বাইরে। ফলে সমালোচকরা প্রশ্ন তুলছেন, বাস্তবে এই নীতির প্রয়োগে একটি নির্দিষ্ট ধর্মীয় পরিচয় কি বড় হয়ে উঠছে না, মানে বৈষম্যের শিকার হচ্ছে কিনা মুসলমানরা? বিজেপি যতই বলুক এটি মানবিক এবং ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে তৈরি করা একটি আইন সিএএ এর কথা। বিরোধীরা কিন্তু বলছেন এটি সত্যিকার অর্থে একটি বৈষম্যমূলক আইন, এবং আসল বিতর্ক এবং হতাশা এখানেই। তো যে কথাগুলো বললাম তার ভিত্তিতে, তার প্রেক্ষাপটে পুরো চিত্রটা কি দাঁড়াচ্ছে? একদিকে দেখছি ভারত সরকার স্মার্ট বর্ডার প্রকল্প হাতে নিচ্ছে, অন্যদিকে কেন্দ্র থেকে রাজ্য সরকার পর্যন্ত ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি অনুসরণ করছে। সঙ্গে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর কঠোর অবস্থান তো আছেই। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে একটি নতুন বাস্তবতা তৈরি হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা জোরদার করার নামে কি আইনি প্রক্রিয়া আরো কঠোর হতে যাচ্ছে, নাকি সীমান্তে নতুন ধরনের মানবাধিকার বিতর্কের জন্ম হতে যাচ্ছে? এবং এই পরিবর্তনের প্রভাব কি কেবল সীমান্তেই পড়বে, নাকি ভারত বাংলাদেশ সম্পর্কের উপরও এর প্রভাব পড়বে? এই জায়গায় আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে জানতে চাইতেই পারি বাংলাদেশ সরকার এই ইস্যুতে কি ভাবছে, কি অবস্থান তারা আসলে নেবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারীর এই অবস্থান কি সত্যি সীমান্ত নিরাপত্তার স্বার্থে খুব প্রয়োজনীয়, নাকি এতে নতুন বিতর্ক এবং সংকটই কেবল তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন। তিনি ভারতীয় উচ্চ পর্যায়ের বিভিন্ন মন্ত্রী এবং ব্যক্তিবর্গের সাথে মিটিং করছেন। স্বভাবতই আমাদের কৌতূহল রয়েছে যে তার এই মিটিং এ, তার এই আলোচ্য সূচিতে বাংলাদেশ রয়েছে কিনা। আজকে এই বিষয়েই আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরে এই প্রথম ভারত সফরে এলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এবং তার আজকে 24শে মে ভারতে আসবার কথা ছিল, কিন্তু তিনি একদিন আগেই গতকাল 23শে মে এসেছেন এবং তিনি সরাসরি গিয়েছেন কলকাতায়। কলকাতায় তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালস এবং মাদার তেরেসার সদনে গিয়েছিলেন, যেটি নিয়ে আমি গতকাল কথা বলেছিলাম। কিন্তু গতকাল তিনি দিল্লি গিয়েছেন এবং আজকে দিল্লিতে তিনি খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি 2 দফায় ভারতের জাতীয় উপদেষ্টা অজিত দোভালের সাথে মিটিং করেছেন এবং এই মিটিংগুলোতে অনেক বিষয় আলোচনা হয়েছে, এবং তারপরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সাথে তিনি মিটিং করেছেন। অজিত দোভালের সাথে মিটিং এ কি আলোচনা হলো? সেখানে মূলত আলোচনা হয়েছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের যে ক্রমশ প্রভাব বাড়ছে, সেই প্রভাব কি করে নিয়ন্ত্রণ করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ক্রস বর্ডার টেরোরিজম বা সীমান্ত পারের সন্ত্রাস, সামুদ্রিক নিরাপত্তা, বর্তমানে পশ্চিম এশিয়ায় যে সংকট চলছে, যে এই যে ইরানকে আক্রমণ করা এবং তার ফলশ্রুতিতে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, কুয়েত, বাহরাইন, ওমানে যে ইরান আক্রমণ করছে, ওভারঅল মধ্যপ্রাচ্যের সংকট নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং এই সংকট কি করে নিয়ন্ত্রণে আনা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তাদের মধ্যে আলোচনা হয়েছে যে তাদের মধ্যে যে যৌথ সামরিক মহড়া হতো সেটি কি করে আরো বৃদ্ধি করা যায়, ভারত আমেরিকার মধ্যে ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ারিংটা আরো কি করে বাড়ানো যায়, এবং পাকিস্তান ভিত্তিক যেসব সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে
তাদের নিয়েও কিন্তু এই মিটিং এ আলোচনা হয়েছে। এরপরে ডক্টর জয়শঙ্করের সাথে যে মিটিং হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই মিটিং এর কোনো ইনফরমেশন যেন বাইরে না যায় এতটাই গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তারপরেও আমার সূত্র কিছুটা ইনফরমেশন পেয়েছে, যেমন এই মিটিংটাকে যদি আমেরিকার দিক থেকে বলা যায় যে এটা আসলে একটা ড্যামেজ কন্ট্রোল সর্ট অফ মিটিং। কারণ আমেরিকা ভারতের যে সম্পর্ক, আপনারা জানেন যে এই সম্পর্ক নিয়ে বেশ টানাপোড়েন চলছিল, বিশেষ করে ট্রাম্প নির্বাচিত হবার পরে, এবং ট্রাম্পের নির্বাচনে যেভাবে মোদি একটা সমর্থন ছিল, সেখানে তারপরে আমরা ফেব্রুয়ারিতে দেখেছি যে মোদি হোয়াইট হাউসে গিয়েছে, তাদের সাথে একটি আলোচনা হয়েছে, দে হ্যাড লাঞ্চ টুগেদার। তো স্বভাবতই ধারণা করা হয়েছিল যে ইন্ডিয়া এবং আমেরিকার সম্পর্কটা খুব উষ্ণ হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল ট্যারিফ নিয়ে এবং অন্যান্য ইস্যু নিয়ে তাদের সম্পর্কটা কিন্তু স্মুথলি যায়নি। তো এই যে সম্পর্কের অবনতি, সেটি আসলে ঠিক করতে এসেছেন মার্কো রুবিও, এবং সেটাকে তিনি বলছেন যে ড্যামেজ কন্ট্রোল করতে এসেছি। এবং ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্কের এই যে অবনতি হয়েছে এর দায় কিন্তু মার্কো রুবিও নিজেই স্বীকার করেছেন, বলেছেন যে এর জন্য আসলে আমেরিকাই দায়ী। আমেরিকাই একসময় ট্যারিফ নিয়ে কথা বলেছেন। আবার আর এই সাউথ এশিয়ান রিজিয়নে আরেকটি কারণ হলো যে আমেরিকা এবং ভারতের সম্পর্কের অবনতি, সেটা হলো বাংলাদেশ। কারণ আপনাদের মনে আছে যে ট্রাম্প নির্বাচিত হবার পরে হোয়াইট হাউসে যে গিয়েছিলেন মোদি, এবং সেখানে ট্রাম্পও বলেছিলেন যে এই সাউথ এশিয়ান এই বিষয়গুলো, বিশেষ করে বাংলাদেশের বিষয়গুলো তারা ভারতের সাথে মিলেই কাজ করবে। মানে সোজা কথা হলো যে ভারতের চোখে তারা বাংলাদেশকে দেখবে। কিন্তু পরবর্তীতে আমেরিকা কথা রাখেনি। আমেরিকা অনেক কাণ্ড ঘটিয়েছে যেগুলোতে ভারতের আপত্তি ছিল, ভারতের স্বার্থ বিরোধী ছিল। তো এখন বিশ্ব রাজনীতিতে মাইন্ডকার চিপায় পড়ে ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে পাঠিয়েছে, এবং সেখানে তারা বাংলাদেশ বিষয় নিয়ে আলাপ করেছে, এবং আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ বিষয়ে তারা ভারতের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। এতদিন তারা যা করেছে সেটা আসলে আহ, তারা মনে করে যে এটা ঠিক হয়নি, কারণ তারা শুরু থেকে বলেছিল যে ভারতের সাথে আলোচনা করেই তারা এই সাউথ এশিয়ান ইন্দো প্যাসিফিক এই পলিসিগুলো ঠিক করবে। এবং মার্কো রুবিও ট্রাম্পের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী মোদিজিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছে, এবং ট্রাম্পও ভারতে আসার আগ্রহ ব্যক্ত করেছে। এবং ট্রাম্প জাতিসংঘের যে সাধারণ পরিষদের অধিবেশন আছে সেপ্টেম্বরের শেষের দিকে, তারপরে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত আসার ইচ্ছে ব্যক্ত করেছেন। সো এই বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ নিয়ে কি আলোচনা হয়েছে সেটা যদিও বলা হচ্ছে যে এ ব্যাপারে বাইরে কোনো তথ্য দেওয়া হবে না, কিন্তু খুব স্বাভাবিকভাবেই এটা একটা অনুমান করা যায় বা বিশ্লেষণ করে যেটা উঠে আসে যে এই যে আমেরিকা যে ইনুসকে দিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছে, এবং তারপরে বাংলাদেশের আহ, যে রাজনৈতিক গতি প্রকৃতি এবং এখন পর্যন্ত যেভাবে চলছে, তাতে ভারত কিন্তু যথেষ্ট নাখোশ, এবং এটা ভারতের নিরাপত্তার উপরে হুমকি হয় এরকম অনেক ঘটনা কিন্তু বাংলাদেশের মাটিতে ঘটছে, বিশেষ করে পাকিস্তান ঘটাচ্ছে। তো এই জায়গাগুলোতে ভারত একটা ক্লিয়ার অবস্থান নিয়েছে, এবং সেটা নিয়েই আজকে মার্কো রুবিওর সাথে ক্লিয়ার একটা আলোচনা হয়েছে। তো এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনে বাংলাদেশকে নিয়ে যে বর্তমান যে নানামুখী টানাপোড়েন, সেখানে আমেরিকা তার অবস্থান বদলাতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আমেরিকাকে বিশ্বাস করার আগে আসলে বহুবার ভাবতে হয়, কারণ আমেরিকা বহুবার ভারতের সাথে কথা দিয়েছে কিন্তু কথা রাখেনি। কিন্তু এইবার বিশ্ব রাজনীতিতে মানকার চিপায় পড়ে তারা আবার ভারতের কাছে এসেছে, এবং ভারত আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এখন দেখা যাক যে মার্কো রুবিও ফিরে যাবার পরে বাংলাদেশ ইস্যুতে কিছু চেঞ্জ আসে কিনা। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নিকট ভবিষ্যতে কিছু চেঞ্জ আসবে, কারণ শেখ হাসিনা বলেছেন তিনি অচিরে দেশে ফিরবেন।
আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথেও কথা বলে বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশে ফেরার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, যারা দেশের বাইরে রয়েছেন, এবং তারা রাজনীতি নিয়ে কিন্তু নতুন করে ভাবছেন। তো সব মিলিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আমাদের অপেক্ষা করতে হবে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো কিছুই হয়তো অপেক্ষা করছে। আর শেখ হাসিনা যে দেশে ফিরে আসতে চেয়েছেন, এটি শোনার পরে দেশের ভেতরে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বিশেষ করে শেখ হাসিনার বিরোধী পক্ষের শিবিরে যে প্রতিক্রিয়া, যে কাঁপুনি, যে ভয়, তাতে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা ফেরার কথা বলে একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। এখন আমরা অপেক্ষা করি। পলিটিক্স ইজ এ গেম, এখানে নিরন্তর খেলা চলছে এবং এটা একটা টেস্ট ম্যাচ, এটা T20 নয়। ভারত এই পর্যন্ত কিন্তু তারা যেভাবে খেলছে, আমরা অনেকেই বলি যে ভারত কি করছে বা ভারতের মুখের দিকে তাকিয়ে আছেন কেন। আপনারা যদি চিন্তা করে দেখেন যে ডক্টর ইউনূস মিনিমাম 5 বছর ক্ষমতায় থাকবে, 5 থেকে 10 বছরের জন্য এসেছিল, তাকে কিন্তু 1.5 বছরের মাথায় বিতাড়ন করা হয়েছে। জামাত কনফার্ম ক্ষমতায় যাবে, সেই আয়োজন করেছিল। ট্রেসিয়ান জ্যাকবসনের কথা মনে আছে, যে ভারত বাংলাদেশে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন, তিনি কিন্তু সব আয়োজন করেছিলেন, তিনি সাংবাদিকদের সাথে আলোচনাও বলেছিলেন। জামাতকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। সুতরাং ভারত কিন্তু তার মতো করে গুটি চালছে। তো আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামাত, বিএনপি, এনসিপি যদি মনে করে যে তারা যেভাবে চাইছে সেভাবেই চলবে, তাহলে আমার মনে হয় যে সেটা তারা ভুল করবে। দেখা যাক কি হয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো